অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের নানা দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানে। বিভিন্ন দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক মণ্ডলী, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জাপান পৃথিবীব্যাপী বিখ্যাত। জাপানের 2/3 বেশি এলাকা পর্বতমালা, নদী ও বনভূমিতে সমৃদ্ধ। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে থাকছে জাপানের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। ফুজি সাফারি পার্কের দিকে যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম পাহাড় কেটে টানেল বানানো হয়েছে, তার মাঝখান দিয়ে এখন যাচ্ছি আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটা একেবারে মসৃণ, কোনো ধরনের ময়লা আবর্জনা কিংবা একটি পাতাও দেখতে পাচ্ছি না আমি, অথচ দুই পাশে এত গাছ। আমরা পৌঁছে গেছি ফুজি সাফারি পার্কে। ফুজি পাহাড়ের কাছেই এই সাফারি পার্কটা, এবং ভেতরে যাওয়ার পরে আমরা দেখি কি কি আছে এটার মধ্যে। গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখনই ঢুকবো। এখানে এন্ট্রি ফিটা গাড়ি ঢোকার সাথে সাথে নিয়ে নিচ্ছে এখানেই। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমি এসেছি ফুজি সাফারি পার্কে। এই পার্ক এত সবুজ এবং চারিদিকে এত গাছ, এবং একটি ময়লা নেই কোথাও। এখানে অনেক ধরনের প্রাণী আছে, এবং সেই প্রাণীগুলোকে এরা সংরক্ষণ করছে বিভিন্ন দেশ থেকে এনে। মূলত এদের কনজারভেশনের মাধ্যমে এদের বংশবৃদ্ধি, এবং পাশাপাশি আরেকটি জিনিস যেটা হলো এখান থেকে শিক্ষা দেওয়া, এই প্রাণীগুলোর কী অবদান এই প্রকৃতিতে সেটা শেখার জন্য। আমরা এখন বিয়ার জোনে ঢুকছি। গেটটা আস্তে আস্তে অটোমেটিকলি খুলে যাচ্ছে। এখানে একটা ভাল্লুক দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক। এখানে বেশ বড় একটি গ্রিজলি বিয়ার, এবং তার পাশে হয়তো ওর সাথী হবে। এটা লাল আর কালো মিলিয়ে। সিংহের খাঁচার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমরা কোনো অবস্থাতে গাড়ি থেকে নামতে পারবো না, এমনকি জানালার কাচও খুলতে পারবো না। এখন আমরা লায়নের খাঁচার মধ্যে ঢুকেছি, মানে লায়নের এনক্লোজার। অনেকগুলো সিংহ বিশ্রাম নিচ্ছে। এত কাছে চিন্তাও করতে পারি না। এরা যদিও বসে রয়েছে, কিন্তু হিংস্র প্রাণী, সুতরাং কোনো অবস্থাতেই নিচে নামা যাবে না। এখানে একটু পাহাড়ের মতন পাথর দিয়ে তৈরি করা হয়েছে, এবং এখানে 3টে সিংহী একটি গাছের উপরে বসে রয়েছে, আর একটা পাথরের উপরে বসে রয়েছে, আর একটা শুয়ে আছে। বেশ অনেকগুলো পেলাম এখানে, মিনিমাম 20-25টা সিংহী ছিল। সিংহের এনক্লোজার থেকে বের হয়ে এখন যাচ্ছি বাঘের খাঁচার দিকে।
মাঝখান দিয়ে পাকা রাস্তা হলেও দুপাশে মনে হচ্ছে যেন ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, এত সবুজ এবং বড় বড় গাছ। টাইগার সামনেই আছে, একটাকে দেখলাম রাস্তা ক্রস করছে, একটি পাশে উঠে রয়েছে। ও আমার গাড়ির পাশ দিয়ে চলে গেল। একেবারে কাছ দিয়ে হেঁটে গেল। চিতা জোনে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সামনেও একটি গাড়ি আছে। চিতা ঘাসের উপরে মনের আনন্দে গড়াগড়ি খাচ্ছে। এত কাছ থেকে চিতাকে দেখতে পাওয়া কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার। এত কাছে কিন্তু থাকে না সাধারণত ওরা। আর চিতা কিন্তু খুব দ্রুত দৌড়াতে পারে। আমরা এখন এলিফ্যান্ট জোনে যাচ্ছি। এখানে বেশ অনেকগুলো হাতির দেখা পেয়ে গেলাম। এগুলো সব এশিয়ান এলিফ্যান্ট, আফ্রিকান এলিফ্যান্টের মতোই কিন্তু বড় এদের শরীর। কয়েকটি হাতির বড় বড় দাঁত দেখা যাচ্ছে। এখানে একটু জলাধারের ব্যবস্থা করা হয়েছে যাতে পানি খেতে পারে এখান থেকে। এখানে নানা ধরনের প্রাণী আছে। একসময় বাংলাদেশও আমাদের এই গন্ডার ছিল, আমাদের কারণেই এরা হারিয়ে গেছে বাংলাদেশ থেকে এই গন্ডারগুলো। আমাদের পরিবেশ প্রকৃতি আমরা ভালো রাখতে পারিনি বলে আমাদের বারোশিঙা হরিণ, ময়ূর এই ধরনের অনেক প্রাণী হারিয়ে গেছে আমাদের নেচার থেকে। পাহাড়ের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে আর এত সুন্দর সবুজ চারিদিকে, দেখার মতো। জেব্রার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। একটু আগেও দেখেছি এই ব্যাকটেরিয়ান ক্যামেল। এই উটগুলো অন্যরকম, মানে সাধারণত আমরা মিডল ইস্টে যে ধরনের উট দেখি তার চেয়ে ডিফারেন্ট। চারটা জিরাফ আমাদের সামনে। জিরাফগুলো রেঞ্জারের গাড়ির কাছে গিয়ে হয়তো খাবারের খোঁজ করছে। একটি জিনিস এখানে লক্ষ্য করলাম যে গাছের গোড়াগুলোতে নানাভাবে বেষ্টনী দেওয়া হয়েছে, এবং বেষ্টনী দেওয়ার মূল কারণই হলো যাতে গাছের বাকল এই হরিণগুলো না খেতে পারে। আমি যদিও বলছি হরিণ, কিন্তু এটা এল্ক এবং অন্যান্য প্রাণীও আছে এখানে। ফুজি সাফারি পার্কে নানা ধরনের প্রাণী এবং অন্যান্য সৌন্দর্য দেখলাম এবং গাছপালা দেখলাম। এখন আমরা ফুজি মাউন্টেনের দিকে এগিয়ে যাচ্ছি। ফুজি পাহাড়ের কাছে একটি লেক।
আমরা এখন এই বোটে উঠব। এই বোটে করে এইখানে এই ক্রুজ নিব। ক্রুজে দেখার চেষ্টা করব এই ফুজি পাহাড়টা এই নদীর থেকে কিভাবে দেখা যায়। উপরের ডেকে চলে যাচ্ছি। এই পাহাড়ের উপরে কেবল কারে উঠে ফুজি পাহাড়কে ওখান থেকে দেখা যায়। ফুজি পাহাড়ের উপরে সরাসরি ওঠা যায় না, কারণ যেহেতু এটা সুপ্ত আগ্নেয়গিরি, ওখানে সরাসরি ওঠার ব্যবস্থা নেই। বোটে উঠেছি। এই বোটে করে আমরা এখন দেখব এই দিক থেকে ফুজি পাহাড় দেখা যায় কিনা। তারপরে দেখা যাক আমাদের এই যাত্রা সফল হয় কিনা। আমি লেক কাওয়াগুচির উপর দিয়ে এই বোটে করে আমরা এগিয়ে যাচ্ছি। এই লেক কাওয়াগুচির থেকেই ফুজি পাহাড়টা দেখতে পাওয়ার কথা, কিন্তু ডিপেন্ড করে ভিজিবিলিটির উপরে। দেখা যাক সামনে গেলে কী অবস্থা দাঁড়ায়। এই লেকের পাশে নানা ধরনের জীববৈচিত্র্য দেখা যাচ্ছে। পাখি পেলাম, বেশ জলচর পাখি। আর এই বনগুলোতে কিন্তু বড় প্রাণীও আছে। সুন্দর একটি লেক, একেবারে পরিষ্কার, কাকচক্ষু জল যাকে বলে সেই পানি একেবারেই পরিষ্কার। পাহাড়, বন, গাছ এবং এইরকম একটি স্বচ্ছ লেক, যেটাকে সত্যিকারের পরিবেশ বান্ধব একটি ব্যবস্থাপনা এখানে। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি আজ এসেছি টোকিও সি লাইফ পার্কে। এখানে দেখব কি কি আছে এবং সেইটা আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন যেখানে বসে রয়েছি একেবারেই সমুদ্রের আদলে একটি সরোবর। এটা আসলে ঠিক প্যাসিফিক ওশনের পাশেই। সমুদ্রে যেমন ঢেউ, তেমনই ঢেউ হচ্ছে এখানে বাতাসের সাথে সাথে। তো সব কিছু মিলিয়ে যে এই ব্যাপারটি খুব আকর্ষণীয়, সেটা হলো এর সৌন্দর্য, যেভাবে এটাকে বানানো হয়েছে সমুদ্রের আদলে, আর তার পাশাপাশি এখানে নির্মল বাতাস। আমি দাঁড়িয়ে আছি কোরাল রিফের সামনে, এবং এখানে নানা ধরনের ক্রিয়েচার আছে, এবং এখানে সফট কোরাল, হার্ড কোরাল, দু ধরনের কোরালই আছে। আর এই কোরাল হচ্ছে মাছের আতুরঘর। তো সেটারই একটি রেপ্লিকা এখানে করা হয়েছে। বাচ্চারা আসে, নানা স্কুলের ছেলেমেয়েরা আসে শিক্ষা নেওয়ার জন্য, এবং এটা
কত যে জরুরি আমাদের জন্য, কারণ আমাদের জীবনের সাথে কিন্তু এই সমুদ্র, এই জলজ প্রাণী, এই কোরাল সব কিছুই কিন্তু জড়িত। যেমন মাটির উপরে যা আছে এবং মাটির নিচে যা আছে সবই কিন্তু আমাদের এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য, এবং এদের ভালো রাখতে পারলেই আমরা ভালো থাকবো। এখানে বেশ বড় বড় আকারের শার্ক অথবা হাঙর আছে এবং হ্যামারহেড শার্কও আছে এখানে। এখানে তারই নানা ধরনের ছবি এখান দিয়ে রাখা হয়েছে, যাতে এটার থেকে বাচ্চারা শিখতে পারে কোনটা কী ধরনের স্পিসিস, এবং পাশাপাশি অন্যরাও যারা বড়রা আছে তারাও জানতে পারে। সমুদ্র কিন্তু একটা বিশাল অক্সিজেনের আধার এবং নানা ধরনের জীববৈচিত্র্যের আধার, এবং সেই কাজটি কিন্তু এরা সুচারুরূপে পালন করছে এই আমাদের অগোচরে জলের নিচে। অনেক ধরনের পেঙ্গুইন এখানে আছে, তার মধ্যে বেশ কয়েক প্রকারের কিং পেঙ্গুইন, সাউদার্ন রক হোপার পেঙ্গুইন, আমবোর্ড পেঙ্গুইন, নানা ধরনের পেঙ্গুইন আছে এখানে অনেক। এখানে তারা সাঁতার কাটছে, আর কিং পেঙ্গুইন যেগুলো সেগুলো পেছনে আছে ওই পাশে। এরা খুব সুন্দর করে সাঁতারও কাটে এবং সুন্দর করে হাঁটে, যেটা দেখার মতো। সিনজুকুতে যাচ্ছি। সিনজুকুতে যে এনভায়রনমেন্ট এডুকেশন সেন্টার আছে সেখানে। আমরা এখন সিনজুকু এই জায়গাটিতে এডুকেশনাল সেন্টারটা আছে, সেখানে এখন আমরা ভেতরে যাব, গিয়ে এই ইকো গ্যালারিতে কি আছে এই সিনজুকু সেটাই দেখার চেষ্টা করব। নানা ধরনের ছোট ছোট উদ্ভিদ দিয়ে এই জায়গাটিকে সাজানো হয়েছে, এবং যত ভেতরের দিকে যাচ্ছি ততই কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে শহরের ভিতরে যে এই ধরনের একটি ফরেস্ট তৈরি করা যায় সেটা সত্যি দেখার মতো। এবং আমরা যে কথাটি ঢাকায় বলছি যে ঢাকার থেকে গাছ হারিয়ে যাচ্ছে, এটা দেখতে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ঢাকা শহরের ভিতরে ইকো ফ্রেন্ডলি আমরা এই ধরনের একটা ফরেস্ট করতে পারি কি না। একটা বসার জায়গা তৈরি করা হয়েছে, যেখানে
বসে মানুষজন নানা ধরনের সময় কাটার জন্য এবং নিরিবিলিতে বসে একটু কাজ করতে পারেন অথবা সময় কাটাতে পারেন, সেই ব্যবস্থাও আছে এখানে। খুবই সুন্দর ফুলের একটা সমারোহ এখানে, নীল রঙের ফুল। এই গাছ কিন্তু বাংলাদেশও আছে। এরকম একটা মনোরম পরিবেশে কাজ করলেও আনন্দ। এখানে একটি সাইন লাগানো হয়েছে, তাতে এই পার্কের ব্যাপারে নানা ধরনের নির্দেশনা আছে। তো অনেক কিছুই এখানে বলা হয়েছে এবং যার ফলশ্রুতিতে এটা সত্যিকারে একটা ইকো পার্ক হয়ে গড়ে উঠেছে। এবং এই ধরনের ইকো পার্ক আমাদের বাংলাদেশে ঢাকা শহরের জন্য খুবই দরকার, যেটা ফুসফুস হিসেবে কাজ করবে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ওয়াটার প্লাজার, এখানে যেমন নানা ধরনের কাছিম আছে, পাশাপাশি এত বড় বড় এখানে স্থাপনা, তার পাশে এই ধরনের একটি পার্ক সত্যি অভাবনীয় এবং যেটা বাংলাদেশে আমাদের করা উচিত। এই যে এই কর্নারটা, যেখানে বেশ কয়েকটি গাছ আছে, এখানে লেখা আছে স্মাইল অ্যান্ড ড্রিম গার্ডেন। এটা রোটারি ক্লাব, তাদের কন্ট্রিবিউশন আছে। আমাদের যে পার্কগুলো আছে ঢাকা শহরে কিংবা অন্যান্য জায়গায়, সেই পার্কগুলোর রক্ষণাবেক্ষণ কিন্তু আমরা করা সম্ভব আমাদের এই ধরনের অর্গানাইজেশন যারা আছে তাদের থ্রুতে। যেহেতু একা সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব না, আমাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে, আমাদের দায়িত্ব আছে কিন্তু। সে কারণে এই ধরনের অর্গানাইজেশন যদি ইনভলভ হয় তাহলে কিন্তু কাজটি অনেক সহজ হয়ে যায়। সুধী দর্শক, আমরা তখন দেখলাম জাপানের প্রকৃতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। জাপানের জনগণ তাদের দেশের প্রকৃতি সংরক্ষণে অত্যন্ত সচেতন। তাই আমাদেরও বাংলাদেশের প্রকৃতি যেন ভালো থাকে সে বিষয়ে আন্তরিক হতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।